সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। আমি আজকে তোমাদের রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ নতুন একটি অধ্যায় খনিজ সম্পদ, ধাতু ও অধাতু এই সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে খনিজ সম্পদ, শিলা, খনিজ ও আকরিক, ধাতু নিষ্কাশন। এই ক্ষেত্রে বিভিন্ন ধাপে যে ধাতু নিষ্কাশন হয় অর্থাৎ আকরিকের চূর্ণ বিচূর্ণকরণ, আকরিকের ঘনীকরণ। এর মধ্যে আকরিকের ঘনীকরণের মধ্যে আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, বিভিন্ন ধাপ রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। ঘনীকৃত আকরিককে কিভাবে অক্সাইডে রূপান্তর করা হয় সেই সম্পর্কে আলোচনা করব। এরপরে আমরা ধাতব অক্সাইড থেকে ধাতুকে কিভাবে রূপান্তর করা হয়, মুক্ত ধাতুতে কিভাবে রূপান্তর করা হয় সে সম্পর্কে, এবং সর্বশেষ ধাতুর বিশুদ্ধকরণ। তো লক্ষ্য করো, প্রথমেই দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ ধাতু এবং আমাদের প্রয়োজনীয় কিছু পদার্থগুলো আছে যেগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন আসবাবপত্রের ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখা যায় যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাতু হচ্ছে আয়রন, আমরা ব্যবহার করি। তারপরে আমরা কপার ব্যবহার করি, বিশেষ করে বিদ্যুৎ প্রবাহের কাজে বা বিদ্যুৎ পরিবহনের কাজে আমরা সাধারণত কপার ধাতু ব্যবহার করি। এছাড়াও দেখা যায় যে আমরা সালফিউরিক অ্যাসিড এর ক্ষেত্রে আমরা এই অধাতু, এখানে সালফার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা প্রাকৃতিক গ্যাস যে ব্যবহার করি, অর্থাৎ বিভিন্ন ধরনের যখন চীনামাটির সামগ্রী তৈরি করি সেক্ষেত্রে আমরা অনেক ধরনের ধাতু অধাতু ব্যবহার করি। এই সকল পদার্থগুলো প্রকৃতিতে ভূপৃষ্ঠে অথবা ভূগর্ভে বিভিন্ন যৌগ আকারে থাকে বা বায়ুমণ্ডলীয় যৌগ আকারে থাকে, পানিতেও যৌগ আকারে থাকে। এই সকল সম্পদগুলোকে একসাথে বলা হয় খনিজ সম্পদ, আর যেখানে এই সম্পদগুলো পাওয়া যায় তাকে বলা হয় খনি। এই যে এই পদার্থগুলো কিভাবে এই যে এই যেমন আমরা যে আয়রন কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। তারপরে কপার দেখা যায় যে প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। এই যে আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ধাতু অধাতুগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। আমাদের দৈনন্দিন কাজে এই ধাতু এবং অধাতুগুলো ব্যবহার করার জন্য আমরা খনিজ সম্পদ থেকে আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা এই ধাতুগুলোকে মুক্ত করি। আমরা এই অধ্যায়ে আলোচনা করব কিভাবে আমরা এই খনিজ সম্পদ থেকে ধাতুগুলোকে মুক্ত করব এবং এই মুক্ত ধাতুকে আমরা পরবর্তীতে কিভাবে বিশোধিত করব এবং এই ধাতুকে আমরা পরবর্তীতে কিভাবে কাজে লাগাতে পারবো, অর্থাৎ এই ধাতুর ব্যবহার এই সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো আলোচনা শুরুতে প্রথমে খনিজ সম্পদ কি। আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের সাধারণত যে সকল পদার্থ আছে, সাধারণত কিছু আছে ধাতু, কিছু আছে অধাতু, আবার কিছু আছে উপধাতু। অর্থাৎ কিছু কিছু পদার্থ আছে যেগুলো মৌলিক পদার্থ আছে যেগুলো কখনো কখনো ধাতুর ন্যায়, কখনো কখনো অধাতুর ন্যায় আচরণ করে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ধাতু অধাতু একসাথে মিশ্রিত অবস্থা থাকে। তাহলে ধাতু অথবা অধাতু অথবা ধাতু অধাতুর মিশ্রণ অথবা উপধাতু, এই যৌগগুলো বায়ুমণ্ডলে অথবা পানিতে অথবা ভূপৃষ্ঠে অথবা ভূগর্ভে এই ধাতুগুলোকে বা ধাতুর যৌগ আকারে পাওয়া যায় বা অধাতু যৌগ আকারে পাওয়া যায় বা ধাতু অধাতুর মিশ্রণ আকারে পাওয়া যায়। এই সকল পদার্থগুলোকে বলা হয় খনিজ সম্পদ, আর যে স্থানে পাওয়া যায় তাকে সাধারণত বলা হয় খনি। এই যে এই খনিজ সম্পদগুলো যেমন তিন ধরনের সাধারণত হতে পারে, যেমন কঠিন খনিজ সম্পদ, তরল খনিজ সম্পদ এবং বায়বীয় খনিজ সম্পদ। সাধারণত আমরা কঠিন খনিজ সম্পদগুলো সাধারণত যেমন আমরা কপারের যে খনিজ সম্পদগুলো যেমন কপার পাইরাইট, সালফোসাইড, আয়রনের খনিজ সম্পদগুলো যেমন ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, তারপর অ্যালুমিনিয়ামের যে যৌগগুলো খনিজ সম্পদ আকারে পাওয়া যায় তার নাম হচ্ছে বক্সাইট। এগুলো হচ্ছে কঠিন খনিজ সম্পদ। আবার দেখা যায় যে তরল খনিজ সম্পদগুলো হচ্ছে বিভিন্ন পেট্রোলিয়াম বা খনিজ তেল, যেগুলো আমরা জ্বালানি কাজে ব্যবহার করি। আর গ্যাসীয় খনিজ সম্পদের মধ্যে যেটা সবচেয়ে আমরা গুরুত্ব সহকারে ব্যবহার করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খনিজ সম্পদের ব্যবহার রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই যে তিন ধরনের, অর্থাৎ কঠিন খনিজ সম্পদ, তরল খনিজ সম্পদ এবং গ্যাসীয় খনিজ সম্পদ, এই তিন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। আর এই ধরনের সম্পদগুলো সাধারণত দেখা যায় যে ভূপৃষ্ঠে, ভূগর্ভে অথবা বায়ুমণ্ডলে অথবা পানিতে পাওয়া যায়। যেমন অনেক সময় দেখা যায় যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পেট্রোলিয়ামের খনিজ রয়েছে।
যা সারা পৃথিবীতে রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দক্ষিণ আফ্রিকাতে সোনা ও হীরার খনিজ সম্পদ হিসাবে পাওয়া যায়, যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরল, কঠিন ও গ্যাসীয় খনিজ সম্পদগুলো একত্রে আমরা বলি খনিজ সম্পদ। এই যে এই খনিজ সম্পদগুলো যখন মিশ্রিত হয়ে শক্ত হয়, তখন এই শক্ত মিশ্রিত পদার্থগুলো তখন একত্রিত হয়ে যে পদার্থের সৃষ্টি হয় তাকে বলা হয় শিলা। অর্থাৎ খনিজ পদার্থের রূপান্তরিত হয়ে পরবর্তীতে শিলা পরিণত হয়। অর্থাৎ অনেকগুলো খনিজ সম্পদগুলো একসাথ হয়ে শক্ত আকারে হয় এবং এই শক্ত কণাগুলো একত্রিত হয়ে যে পদার্থ তৈরি করে তাকে বলা হয় শিলা। গঠন উপর ভিত্তি করে শিলাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে আগ্নেয় শিলা, 2 হচ্ছে তোমার পাললিক শিলা এবং 3 হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে আমরা খনিজ সম্পদ নিয়ে একটু আগে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করি শিলা নিয়ে। প্রথম হচ্ছে আগ্নেয় শিলা। সাধারণত আমরা জানি ভূগর্ভে যখন বিভিন্ন স্তরে স্তরে যাওয়া হয়, যত নিচের দিকে যাওয়া হয় তত কঠিন পদার্থের কাঠিন্য অর্থাৎ কঠিন পদার্থের আকার তত বড় হতে থাকে। তখন উপর থেকে একটা চাপ সৃষ্টি হয়, তখন অতিরিক্ত চাপের কারণে তখন এই কঠিন পদার্থগুলো তাদের মধ্যে সংঘর্ষজনিত কারণে তখন দেখা যায় যে, এবং অতিরিক্ত চাপজনিত কারণে দেখা যায় যে এগুলোতে গলে লাল তপ্ত পদার্থ পরিণত হয়, যাকে বলা হয় গলিত ম্যাগমা। এই ম্যাগমাগুলো যখন বিভিন্ন আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে যখন ম্যাগমাগুলো যখন নিচ থেকে উপরের দিকে উঠে, তখন দেখা যায় যে এগুলোকে বলা হয় আগ্নেয়গিরি। তখন এই গলিত ম্যাগমাগুলো একসময় দেখা যায় যে ঠান্ডা হয়ে কঠিন পদার্থে পরিণত হয়, তখন যে শিলা পরিণত হয় সেটাকে বলা হয় আগ্নেয় শিলা। তাহলে ম্যাগমা যখন ঠান্ডা হয় কঠিন পদার্থে পরিণত হয় তখন তাকে আগ্নেয় শিলা বলে, যেমন গ্রানাইট। তারপর আগ্নেয় শিলা থেকে অনেক মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায়। এছাড়া হলো পাললিক শিলা। আমরা জানি আবহাওয়া এবং জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বৃষ্টির পানি, বাতাস এবং কুয়াশা, ঝড় ইত্যাদি কারণে মাটির উপরিভাগের ভূত্বকের কাদামাটি, বালি ধুয়ে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় স্থানান্তরিত হয়, তখন তাদের মধ্যে পলির মধ্যে তারপরে এগুলো যখন জমা হয়, স্তরে স্তরে জমা হয়, তখন যে পদার্থ শিলা তৈরি হয় তাকে বলা হয় পাললিক শিলা। আর আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা পরিবর্তিত হয়ে নতুন যে শিলা তৈরি হয় তা হচ্ছে রূপান্তরিত শিলা। আর এই শিলাগুলোর মধ্যে সাধারণত এই খনিজ সম্পদগুলো পাওয়া যায়। তবে আমরা খনিজ সম্পদ বলতে বোঝাচ্ছে সাধারণত ভূপৃষ্ঠে অর্থাৎ মাটির উপরিস্থলে এবং ভূগর্ভে অর্থাৎ মাটির গভীরে সাধারণত খনিজ সম্পদগুলো পাওয়া যায়। এই খনিজ সম্পদগুলো থেকে দেখা যায় যে কোন কোন পদার্থ পাওয়া যায়, আমি একটু আগে বলেছিলাম ধাতু, অধাতু এবং উপধাতুগুলো পাওয়া যায়। তবে দেখা যায় যে কিছু কিছু খনিজ সম্পদ থেকে দেখা যায় যে সহজ প্রণালীতে এবং লাভজনকভাবে ধাতু এবং অধাতু নিষ্কাশন করা যায়, তাদেরকে বলা হয় আকরিক। আবার দেখা যায় যে কিছু খনিজ পদার্থ থেকে সহজ প্রণালীতে এবং লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় না, তাদেরকে শুধুমাত্র খনিজ সম্পদ বলে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যেমন বক্সাইট হচ্ছে আমরা জানি অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইটের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু 2 অণু পানি। এই বক্সাইটটা যখন ভূপৃষ্ঠে ভূগর্ভে যখন পাওয়া যায়, তখন এই বক্সাইট থেকে লাভজনক সহজ প্রণালীতে এবং লাভজনকভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়। আমরা জানি কাদামাটিতেও অ্যালুমিনিয়াম পাওয়া যায়, কাদামাটিতেও অ্যালুমিনিয়াম পাওয়া যায়, কিন্তু এই কাদামাটি থেকে অ্যালুমিনিয়াম সহজ প্রণালীতে এবং লাভজনকভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না বিধায় এই কাদামাটি যদিও খনিজ সম্পদ, কিন্তু একে আকরিক বলা যাবে না। বক্সাইট যদি খনিজ সম্পদ হলেও তাকে আকরিক বলা যাবে। তাহলে যে সকল খনিজ সম্পদ থেকে সহজ প্রণালীতে এবং লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় বা ধাতু বা অধাতু নিষ্কাশন করা যায়, সেই সকল খনিজ পদার্থকে বলা হয় আকরিক। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড মানে বক্সাইট ইন্টু 2 অণু পানি, অর্থাৎ পানিযুক্ত অ্যালুমিনিয়াম অক্সাইড এক ধরনের খনিজ সম্পদ, কারণ এগুলো মধ্যে বিভিন্ন অধাতু এবং ধাতু যৌগ আকারে মাটির নিচে পাওয়া যায়। আবার এটি একটা আকরিক, কারণ হচ্ছে এই যৌগ থেকে সহজ প্রণালীতে এবং লাভজনকভাবে অ্যালুমিনিয়াম দ্যাট মিনস তথা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায়। এই কারণে এই বক্সাইটকে খনিজ সম্পদ বলে, আকরিকও বলে। কিন্তু দেখো কাদা মাটির মধ্যে অ্যালুমিনিয়াম ধাতু থাকে,
কিন্তু কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না। এই কারণে কাদামাটিকে শুধুমাত্র খনিজ সম্পদ বলা যাবে, কিন্তু ধাতু নিষ্কাশন করা যায় না বিধায় এটাকে আকরিক বলা যায় না। এই কারণে আমরা এখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন হিসাবে বলতে পারি সকল আকরিক খনিজ সম্পদ, কিন্তু সকল খনিজ আকরিক নয়। তোমাদের 237 নম্বর পৃষ্ঠা এখানে নিচে। অতএব আমরা বলতে পারি আকরিক হলে সেটা অবশ্যই খনিজ সম্পদ হবে, কিন্তু খনিজ হলে সেটা আকরিক নাও হতে পারে। এখানে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছে। যেমন এখানে দেখো আয়রনে একটা আকরিক হচ্ছে আয়রন পাইরাইটস। আয়রন পাইরাইটস থেকে আয়রনকে নিষ্কাশন করা যেমন লাভজনকভাবে সহজ প্রণালীতে নিষ্কাশন করা যায়। এই কারণে আয়রন পাইরাইটস আকরিকও আবার খনিজ সম্পদও আবার আকরিক। এবার দেখো খনিজ সম্পদের অবস্থান। আমরা জানি খনিজ সম্পদ সাধারণত দেখা যায় যে ভূগর্ভে এবং ভূপৃষ্ঠ পাওয়া যায়। যেমন এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে নেত্রকোনার বিজয়পুরে সাদা মাটি বা কেওলিন খনিজ ভূপৃষ্ঠে পাওয়া যায়। অর্থাৎ যে সাদা মাটি বা কেওলিন এই যে খনিজ সম্পদটি ভূপৃষ্ঠে পাওয়া যায়। কক্সবাজার সমুদ্রের বালিতে জিরকোনিয়ামের খনিজ সম্পদ, অর্থাৎ জিরকোনিয়াম হচ্ছে খনিজ সম্পদ, জিরকন হচ্ছে খনিজ সম্পদ। কোন ধাতুর? জিরকোনিয়ামের। জিরকোনিয়াম হচ্ছে ধাতু, জিরকোনিয়াম ধাতুর খনিজ সম্পদ হচ্ছে জিরকন। এই জিরকনটা পাওয়া যায় কোথায়? এই বালিতে। আবার লোহার খনিজ হেমাটাইট, অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট এগুলো অনেক জায়গায় ভূপৃষ্ঠে পাওয়া যায়। হ্যালোজেন সমূহ খনিজ আবার সমুদ্রের পানিতেও পাওয়া যায়। তাহলে দেখা যায় যে খনিজ সম্পদ যে শুধু মাটির নিচে পাওয়া যায় এমন কোনো কথা নেই। এদেরকে কিছু কিছু খনিজ সম্পদ আছে ভূপৃষ্ঠেতেও পাওয়া যায়, আবার কিছু কিছু খনিজ সম্পদ আছে পানিতেও পাওয়া যায়। যেমন সমুদ্রের পানিতে পাওয়া যায় খনিজ লবণ। আর এই খনিজ যে যেমন সমুদ্রের পানিতে সোডিয়ামের যে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, সেখান থেকে আমরা ধাতু নিষ্কাশন হিসাবে আমরা সোডিয়ামকে নিষ্কাশন করতে পারি। সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খনিজ। এখন আমরা এই যে বিভিন্ন আকরিক থেকে যে ধাতু নিষ্কাশন করব, সেই ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা কিভাবে ধাতু নিষ্কাশন করব সে নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি সাধারণত ধাতুগুলোর মধ্যে দুই ধরনের থাকে, যেমন সক্রিয় ধাতু এবং কম সক্রিয় ধাতু। যেমন আমি সিরিজ হিসাবে যখন বলি কে না কে ব্যাকগ্রাবার, অর্থাৎ এখানে যে বেশি সক্রিয় ধাতুগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, lead, কপার, সিলভার, মার্কারি, গোল্ড। এই যে এই ধাতুগুলোর মধ্যে কিছু এগুলো হচ্ছে সক্রিয় ধাতু। তার মানে যেগুলো সক্রিয় ধাতু এগুলো প্রকৃতিতে কিন্তু মুক্ত অবস্থা থাকে না। আবার দেখা যায় যে গোল্ড, প্লাটিনাম এগুলো কম সক্রিয় ধাতু হওয়ায় এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থা থাকে। তাহলে দেখো কিছু কিছু ধাতু আছে যেগুলো সক্রিয় ধাতু। এই সক্রিয় ধাতু হওয়ার কারণে এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থা থাকে না, এগুলো বিভিন্ন যৌগ আকারে থাকে। আবার দেখা যায় যে কিছু কিছু ধাতুগুলো আছে এগুলো কম সক্রিয় ধাতু, এগুলো সাধারণত প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এই কারণে এই ধরনের ধাতুগুলোকে বিরল ধাতু বলে। এই সক্রিয় ধাতু সমূহ যৌগগুলোকে বিজারিত করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি? ধাতুগুলোকে পৃথক করি। এই ধাতু বা আকরিক থেকে ধাতু নিষ্কাশনের অনেকগুলো ধাপ ব্যবহার করা হয়। এই যে এই ধাতুগুলো যখন আকরিক আকারে থাকে ভূপৃষ্ঠে বা ভূগর্ভে, তখন এই ধাতু বা আকরিক থেকে এই ধাতুগুলোকে নিষ্কাশন করতে হলে তখন আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করি। প্রথমে আমরা আকরিককে বিচূর্ণকরণ করতে হবে। 2 আকরিককে ঘনীকরণ করতে হবে। 3 ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করতে হবে। 4 অক্সাইডে রূপান্তর করার পর তারপর মুক্ত ধাতুতে রূপান্তর করতে হবে। তারপরে মুক্ত ধাতুতে রূপান্তর করার পর তারপর ধাতুকে কি করতে হবে? বিশোধন করতে হবে। অর্থাৎ এই 5টা ধাপে ধাতুগুলোকে কি করা হয়? এই ধাতু নিষ্কাশন যে ধাতু বা আকরিক থেকে এই যে এই ধাতু বা আকরিক এই যে ধাতুগুলো আছে এরা তো প্রকৃতিতে যৌগ আকারে থাকে, তখন এই যৌগগুলো থেকে ধাতুগুলোকে নিষ্কাশন করতে হলে এই ধাপগুলো অবলম্বন করতে হয়। অর্থাৎ এখান থেকে এই যে এখান থেকে অর্থাৎ ধাতুগুলো আমরা একে একে এগুলো আলোচনা করব কিভাবে এই কাজগুলো করা হয়। এই প্রক্রিয়া এই ধাপগুলো অবলম্বন করার পর মানে এই ধাপগুলো সম্পূর্ণ করার পর তারপর শেষে আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করব। তারপরে যদি কিছু কিছু দেখা যায় যে মুক্ত ধাতু 100% বিশুদ্ধ না, তারপর আমরা এগুলোকে কি করব? বিশোধন করব।
তো লক্ষ্য করো, প্রথমে আমরা আলোচনা করব ধাতু নিষ্কাশন কি। তাহলে ধাতু নিষ্কাশন আমরা বলতে পারি যে কোনো আকরিক থেকে বা যে কোনো খনিজ পদার্থ থেকে ধাতুকে যে প্রক্রিয়া নিষ্কাশন করা হয় তাকে বলা হয় ধাতু নিষ্কাশন। তাহলে যে পদ্ধতিতে আকরিককে বা যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে বলা হয় ধাতু নিষ্কাশন। এখন আমি একটু আগে বললাম যে যে সকল ধাতুগুলো সক্রিয় সাধারণত সেই ধাতুগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, বিভিন্ন যৌগ আকারে থাকে। এই যৌগ থেকে ধাতুগুলোকে নিষ্কাশন করতে হয়। আবার যে সকল ধাতুগুলো প্রকৃতিতে যে সকল ধাতুগুলো সাধারণত কম সক্রিয় সেগুলো সাধারণত প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে। যেমন 238 নম্বর পৃষ্ঠায় তোমরা এখানে গেলে লক্ষ্য করো, এখানে যেমন অসক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতুগুলো হচ্ছে সোনা, প্লাটিনাম, এগুলোকে কখনো কখনো বিশুদ্ধ অবস্থা পাওয়া যায়, অর্থাৎ এগুলো প্রকৃতিতে যৌগ আকারে থাকে না। কিছু কম বা অধিক সক্রিয় ধাতু সমূহ সাধারণত যৌগ হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। যেমন এই যৌগগুলো কিভাবে থাকে, ধাতব অক্সাইড আকারে থাকে, ধাতব সালফাইড আকারে থাকে, ধাতব নাইট্রেট আকারে থাকে। অর্থাৎ এই যে সক্রিয় ধাতুগুলো যখন যৌগ আকারে থাকে, কোন কোন যৌগ আকারে থাকে, অক্সাইড রূপে থাকতে পারে, তারপরে সালফাইড রূপে থাকতে পারে, তারপরে নাইট্রেট রূপে থাকতে পারে, তারপরে কার্বনেট রূপে থাকতে পারে, বা অন্য প্রকার যৌগ আকারে থাকতে পারে। এই কারণে এই সকল অক্সাইড, সালফাইড, নাইট্রেট এই যৌগগুলো থেকে এই ধাতুগুলোকে নিষ্কাশন করতে হলে আমরা এই ধাপগুলো অবলম্বন করব। এখন আমরা এই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসো ধাতুর আকরিকের চূর্ণ বিচূর্ণকরণ। এই ক্ষেত্রে প্রকৃতিতে সাধারণত ভূপৃষ্ঠে হোক আর ভূগর্ভে হোক, এই যে ধাতুগুলো বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়, তখন এইগুলো কিন্তু অনেক অনেক বড় বড় কঠিন বস্তু আকারে পাওয়া যায়। এই কঠিন বস্তু থেকে সরাসরি কিন্তু ধাতুগুলোকে নিষ্কাশন করা অনেক কষ্টসাধ্য হয়। এই কারণে ধাতুগুলোকে সাধারণত ভেঙে এটাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। দুইভাবে ভাঙা হয়। এই শিলাখণ্ডকে বা এই যৌগগুলোকে, যখন এই যৌগগুলো একসাথে থাকে তখন শিলা আকারে থাকে। এই শিলাখণ্ডকে তখন ক্রাশারের সাহায্যে ছোট ছোট টুকরা পরিণত করা হয়। যৌগ ক্রাশারের সাহায্যে, নিচে দেখো যৌগ ক্রাশারের চিত্র দেওয়া আছে 238 নম্বর পৃষ্ঠায়। তখন ছোট ছোট টুকরা করা হয়। এই টুকরাগুলোকে আবার বল ক্রাশারের মানে বল প্রয়োগ করে ক্রাশারের মাধ্যমে মিহি মিহি অর্থাৎ গুঁড়া করা হয়। তাহলে দুইভাবে হয়। প্রথমে এই যে বড় বড় যে ধাতু বা আকরিকগুলোর যৌগ আকারে যে যৌগগুলো, সেই যৌগগুলো যখন একসাথে থাকে তখন শিলা আকারে থাকে। এই বড় বড় শিলাগুলোকে প্রথমে যৌগ ক্র্যাশারের মাধ্যমে ছোট ছোট টুকরা করা হয়। তখন এই টুকরা করা আকরিকগুলোকে বা এই খনিজ সম্পদগুলোকে তখন বল ক্রাশারের সাহায্যে তখন ছোট ছোট টুকরা বা মিহি দানায় পরিণত করে বা পাউডারে পরিণত করা হয়। এই প্রক্রিয়াটা হচ্ছে আকরিকের চূর্ণ বিচূর্ণকরণ। এবার দেখো আকরিকের ঘনীকরণ। এই আকরিকের ঘনীকরণের মধ্যে আবার কতগুলো ধাপ আছে, তবে কখন কোন ধাপ ব্যবহার করব তা আকরিকের ঘটনের উপর নির্ভর করে। যেমন কিছু কিছু অক্সাইড আকরিক আছে, ধাতব অক্সাইড আকরিক। অক্সাইড আকরিকগুলো সাধারণত ভারী। একটু সংক্ষেপে একটু বুঝাচ্ছি। ধাতব অক্সাইড আকরিকগুলো সাধারণত ভারী। এই ভারীগুলোকে সাধারণত এই পদ্ধতিতে এই আকরিকগুলোর সাথে এগুলো যখন আকরিক আকারে থাকে, এগুলোর সাথে বিভিন্ন অপদ্রব্য থাকে। অপদ্রব্য অর্থাৎ প্রকৃতিতে যে আকরিকগুলো পাওয়া যায়, সেই আকরিকগুলোর সাথে অন্যান্য পদার্থ যৌগ আকারে ওদের সাথে মিশ্রিত অবস্থা থাকে। তাহলে আকরিক ছাড়াও যেমন আমরা অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইড, বক্সাইডের মধ্যে বা আয়রনের আকরিক হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট। এই ধরনের আকরিকগুলোর সাথে দেখা যায় যে বালি মিশ্রিত থাকে, সিলিকা। তাহলে বালি অতিরিক্ত যৌগ আকারে মিশ্রিত থাকার কারণে এই বালিগুলোকে বলা হয় অপদ্রব্য। আর যে সকল আকরিকের সাথে যদি অন্যান্য পদার্থ মিশ্রিত অবস্থা থাকে, সেই সকল মিশ্রিত পদার্থগুলোকে বলা হয় খনিজমল। তাহলে এখানে আমরা নতুন আরেকটি ওয়ার্ড শিখলাম, খনিজমল। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আকরিকের মধ্যে দেখা যায় যে অনেক ধরনের যৌগ মিশ্রিত অবস্থা থাকে। আকরিক ছাড়াও যে কোনো ধাতব আকরিকের সাথে অন্যান্য যৌগ মিশ্রিত অবস্থা থাকে অপদ্রব্য আকারে।
তাহলে যে সকল যৌগগুলো এই আকরিকগুলোর সাথে মিশ্রিত অবস্থা থাকে সেই সকল যৌগগুলোকে বলা হয় খনিজমল। তাহলে আমাদের এই ধাপে অর্থাৎ আকরিকের ঘনীকরণ এই ধাপে মূল কাজ হচ্ছে আকরিক থেকে খনিজমলগুলোকে পৃথক করা। মানে যে অপদ্রব্যগুলো আছে সেই অপদ্রব্যগুলোকে পৃথক করলে আকরিক বিশোধিত হবে। তাহলে এই পর্বের নাম হচ্ছে আকরিকের ঘনীকরণ অর্থাৎ আকরিকের বিশোধন। তাহলে আমরা এখানে আকরিকের বিশোধন নিয়ে আলোচনা করব। তাহলে কোন ধরনের, এখানে 4টা প্রক্রিয়া আছে, একটা 4টা ধাপ আছে, যেমন হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি। আসলে সকল ধাতুর আকরিকগুলো সকল পদ্ধতি একসাথে ব্যবহার করা হয় না। তাহলে দেখা যায় যে ধাতুর গঠনের উপর ভিত্তি করে এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। প্রথমে আমরা আলোচনা করব হাইড্রোলাইটিক পদ্ধতি। সাধারণত দেখা যায় যে সকল আকরিকগুলো অক্সাইড, বিভিন্ন ধাতব অক্সাইড, যেমন তোমার আয়রনের অক্সাইড, ফেরিক অক্সাইড ইন্টু 3 অণু পানি, এটি হচ্ছে লোহার একটি আকরিকের নাম। যে আকরিকটা হচ্ছে লোহার এই আকরিকটার নাম হচ্ছে লিমোনাইট। এই লিমোনাইটের মধ্যে দেখো ফেরিক অক্সাইড আয়রনের একটি আকরিক, এটা লিমোনাইট। এই লিমোনাইটের মধ্যে বিভিন্ন অপদ্রব্য থাকে এবং এই আয়রনে আকরিক হওয়ার বিধায় এটাকে বলা অক্সাইড, অর্থাৎ ধাতুর সাথে অক্সিজেন যুক্ত করলে এদেরকে বলা অক্সাইড আকরিক। সাধারণত অক্সাইড আকরিকগুলো সাধারণত ভারী থাকে। ভারী হওয়ার কারণে এদেরকে কি করা হয়, এদেরকে এরকম খাঁজ কাটা মেশিনের মধ্যে রাখা হয়। তখন এরা ভারী হওয়ার কারণে খাঁজের মধ্যে ঢুকে পড়ে, হ্যাঁ, মিহি বা ছোট ছোট দানা রূপান্তর করার পর তারপরে এদের মধ্যে কি করা হয়, পানির প্রবাহ চালনা করা হয়, অর্থাৎ পাইপ দিয়ে এদের মধ্যে পানির প্রবাহ দেওয়া হয়। তাহলে দেখা যায় যে পানি প্রবাহের কারণে অভিকর্ষ স্তরণ এই ধরনের মানে পদার্থে ভারী হওয়ার কারণে এদের জড়তা বেশি হওয়ার কারণে তখন যেগুলো হালকা অর্থাৎ যেগুলো আকরিক সেগুলো সাধারণত ভারী থাকে। আমি আবারও বলি, ধাতব অক্সাইড আকরিকগুলো সাধারণত যেগুলো অক্সাইড আকারে থাকে সেগুলো সাধারণত ভারী থাকে। ভারী হওয়ার কারণে খাঁজের মধ্যে এরা আটকে থাকে জড়তা বেশি হওয়ার কারণে। আর যেগুলো হালকা সেগুলো পানি প্রবাহের সাথে কি হয়, এই আকরিক থেকে তখন অপদ্রব্যগুলো তখন দূরীভূত হয়, তখন এই অক্সাইড আকরিকগুলো সাধারণত বিশোধিত হয়। তাহলে দেখো এই পদ্ধতির নাম হচ্ছে, এখানে দেখো উল্লেখ আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 229। এই পদ্ধতি সাধারণত ব্যবহার করা হয় অক্সাইড আকরিকের ক্ষেত্রে। অক্সাইড আকরিকের কণাগুলো ভারী হয় আর এতে থাকা অপদ্রব্যগুলো কিছুটা তুলনামূলক হালকা হয়। তার মানে অপদ্রব্যগুলো বা দ্যাট মিনস খনিজ মলগুলো হচ্ছে হালকা আর আকরিকটা হচ্ছে ভারী। এই পদ্ধতিতে একটি কম্পমান হেলানো খাঁজ কাটা টেবিলের মধ্যে আকরিককে ঢালা হয়। খাঁজ কাটা টেবিলের মধ্যে ঢালা হলে তখন খাঁজের মধ্যে ভারী আকরিকগুলো থাকে, তারপরে এটার মধ্যে পানি প্রবাহ চালনা করা হয় এবং পানি প্রবাহিত করা হয়। এতে ভারী আকরিক ঘনীভূত হয়ে খাঁজের মধ্যে পড়ে থাকে আর হালকা খনিজ পদার্থ পানি প্রবাহে ধৌত হয়ে যায়। এভাবে আকরিক থেকে খনিজ মলগুলো চলে যাওয়ার পর আকরিক অনেকটা গাঢ় হয় বা বিশোধিত হয়। তাহলে কোন ধরনের আকরিকগুলো আমরা হাইড্রোলাইটিক পদ্ধতিতে আমরা আকরিককে বিশোধিত করব বা খনিজ অম্ল দূর করব, যেগুলো সাধারণত অক্সাইড আকরিক। কেন? সাধারণত এই ধরনের ধাতব অক্সাইড আকরিকগুলো সাধারণত ভারী। এবার আলোচনা করব তেল ফেনা ভাসন পদ্ধতি। সাধারণত যেগুলো সালফাইড আকরিক, অর্থাৎ যেমন কিউপ্রাস সালফাইড, এটা হচ্ছে কপারের একটা আকরিকের নাম। এটার নাম হচ্ছে কপার পাইরাইট। এটা হচ্ছে কপারের একটি আকরিকের নাম। আমরা জানি কপারের অনেকগুলো আকরিক রয়েছে, এটার নাম হচ্ছে সালফোসাইড। আবার কপারের পাইরাইট হচ্ছে CuFeS2। এটা হচ্ছে কপার পাইরাইট, কপার পাইরোইট বা কপার পাইরাইট বললেও হবে। আর এটা হচ্ছে সালফোসাইড। এটাও কপারের আকরিক, আবার দেখো জিঙ্ক ব্লেড, এটা হচ্ছে জিঙ্কের আকরিক, এটা রাসায়নিক সংখ্যা হচ্ছে জিঙ্ক সালফাইড। তাহলে দেখো এই ধরনের আকরিকগুলো হচ্ছে সালফাইড আকরিক, অর্থাৎ এগুলোর সাথে সালফার মিশ্রিত অবস্থা আছে। একটু আগে আমরা আলোচনা করছি ধাতব অক্সাইড আকরিকগুলো এই পদ্ধতিতে অর্থাৎ হাইড্রোলাইটিক পদ্ধতিতে পৃথক করা হয়, মানে আকরিককে বিশোধিত করা হয়, অর্থাৎ
খনিজ মৌলগুলো পৃথক করা হয়। আর যেগুলো কপারের আকরিক, সাধারণত কপারের আকরিক গুলো হচ্ছে সালফোসাইড। কেন? এটা হচ্ছে সালফাইড আকরিক, কিউপ্রাস সালফাইড, কপার, এখানে কপার আছে, আয়রন আছে, সালফার আছে, তার মানে এটা হচ্ছে কপার বাইরে, এটাও সালফারের একটা আকরিক, এটাও সালফাইড আকরিক। অর্থাৎ যে সকল ধাতব ধাতুর সাথে সালফার যৌগ আকার থাকে তাদেরকে বলা সালফাইড আকরিক। তাহলে যারা সাধারণত সালফাইড আকরিক তাদেরকে এই তেল ফেনা বা ফেনা বাসন পদ্ধতিতে পৃথক করা হয়। কিভাবে? এই যে এই আকরিক গুলোকে প্রথমে চূর্ণ বিচূর্ণ করে গুঁড়া করা হয় বা পাউডার করা হয়, তারপরে এরকম একটা গামলার মধ্যে বা এরকম একটা পাত্রের মধ্যে নেওয়া হয়, এটার মধ্যে পানি নেওয়া হয়, পানির মধ্যে নিয়ে এর মধ্যে তেল দেওয়া হয়, তেল। তাহলে তেল দিলে তেলগুলো স্বাভাবিকভাবে পানির উপরে তলে ভেসে থাকবে। পরে কি করা হয়? এই ধরনের সালফাইড আকরিকগুলোকে গুঁড়া করা হয়, গুঁড়া করে মিহি বা পাউডারে পরিণত করে এই যে এখানে পানির মধ্যে মিশ্রণ আছে এখানে ঢালা হয়, ঢেলে তারপরে এবার এখানে আন্দোলন করা হয়, মানে আড়নন করা হয়, নাড়ানো হয়, অথবা প্রচন্ড পরিমাণ বায়ু প্রবাহের মাধ্যমে এদের সাথে মিশ্রিত করতে হয়। তখন দেখা যায় যে এদের মধ্যে যে অপদ্রব্যগুলো আছে সেই অপদ্রব্যগুলো তখন তেলের সাথে বা তেল পানির সাথে তখন মিশ্রিত হয় না, অর্থাৎ তেল শোষিত হয় না। তাহলে তেল শোষিত হয় কোন ধরনের আকরিকগুলো? তেল শোষণ করে সালফাইড আকরিকগুলো। যেগুলো সালফাইড আকরিক সেগুলো তেল শোষণ করে নেয়। তাহলে সালফাইড আকরিকের সাথে যেগুলো অপদ্রব্য আছে সেগুলো তো সালফাইড আকরিক যেরকম গুঁড়া থাকে, এই অপদ্রব্যগুলো তো এদের সাথে গুঁড়া হয়ে যায় একসাথে। তাহলে এই গুঁড়ার মধ্যে কারা কারা আছে? সালফাইড আকরিকও আছে, আবার যেমন অক্সাইড আকরিকের মধ্যে অপদ্রব্যগুলো, অক্সাইড আকরিকগুলো যখন গুঁড়া করা হয় তখন এদের মধ্যে অপদ্রব্যগুলো একসাথে গুঁড়া হয়ে যায়। তখন আমরা দেখা যায় যে এগুলো ভারী হওয়ার কারণে এগুলো থেকে যায়, আর পানির কারণে অপদ্রব্যগুলো দূর হয়ে যায়। আর এই ক্ষেত্রে সালফাইড আকরিকগুলো গুঁড়ো হয়, আবার এর মধ্যে থাকা যে খনিজ মৌলগুলো সেগুলো গুঁড়ো হয়। পরবর্তীতে দেখা যায় যে এই সবগুলো মিশ্রণকে এখানে মিশানোর পর আন্দোলিত করার পর তখন দেখা যায় যে শুধুমাত্র যারা সালফাইড আকরিক তারাই তেল দ্বারা শোষিত হয়, আর বাকি যে অপদ্রব্যগুলো সেগুলো কোথায় জমা হয়? নিচে। পরে আমরা আলাদাভাবে এটাকে যদি ছেঁকে নিই, পরে অনেকটাই আকরিক অপদ্রব্য থেকে মুক্ত পাওয়া হয়, অর্থাৎ যে আকরিকগুলো পাওয়া যায় মুক্ত অনেকটা বিশোধিত আকরিক হিসেবে পাওয়া যায়। যেমন এখানে তোমাদের তেলফেনা বাসনের একটা প্রণালী ব্যাখ্যা করছে। একটা টেস্ট টিউব নাও, টেস্ট টিউবের মধ্যে কিছু পানি নাও, পানির মধ্যে যদি কিছু তেল নাও, তেল নিয়ে যদি এর মধ্যে কোনো আকরিক যেমন স্যালকোপাইরাইট বা গ্যালেনা, এই ধরনের, গ্যালেনা হচ্ছে লেডের আকরিক, হ্যাঁ, বা হেমাটাইট হচ্ছে আয়রনের আকরিক, তারপরে সালকোপাইরাইট হচ্ছে কপারের আকরিক, এই ধরনের আকরিকের গুঁড়া নিয়ে যদি তুমি এর সাথে মিক্স করো তাহলে দেখা যায় যে এগুলো সালফাইড আকরিক হওয়ার কারণে এগুলো তেল দ্বারা শোষিত হবে, আর বাকি অপদ্রব্যগুলো নিচে পড়ে যাবে। ঠিক আছে? এই তখন আমরা এই তেল ফেনাকে আলাদাভাবে পৃথক করলে আমাদের আকরিক অনেকটা বিশোধিত হবে। তাহলে এই যে যারা সালফাইড ধরনের আকরিক, সেই ধরনের আকরিকগুলোকে তাদের মধ্য থেকে অপদ্রব্য দূর করার জন্য, অর্থাৎ এই আকরিকগুলোকে বিশোধন করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করবো সেটা হলো তেল ফেনা বাসন প্রণালী বা পদ্ধতি। এখন আমরা আলোচনা করব চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। তাহলে কোন ধরনের পদার্থগুলো চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিতে তোমার খনিজ মৌল পৃথক করা হয়? বুঝাই তো যায় যারা চৌম্বকীয় পদার্থ, অর্থাৎ যে সকল আকরিকগুলো সাধারণত চৌম্বক ধর্ম রয়েছে, যেমন আয়রনের আকরিক, হ্যাঁ, এই আয়রনের আকরিক বা এই ধরনের আকরিকগুলো থেকে অপদ্রব্য মুক্ত করার জন্য আমরা কি করব? এরকম দুটি লোরা, দেখো এই যে যখন দুটি তোমার এখানে খেয়াল করো, এখানে সাধারণত বেল্ট থাকে আর দুটি চাকা থাকে, ধাতব চাকা। ঠিক আছে? এই যে দুটি ধাতব চাকা থাকে, এই ধাতব চাকার উপরে এরকম একটা বেল্ট থাকে, লক্ষ্য করো। তখন এখানে আকরিকগুলো ঢালা হয়, আকরিকগুলো ঢালা হয়, তখন আকরিকগুলো যখন বেলটা যখন চলে, এটার ভিতরে চুম্বক জাতীয় বা চুম্বক থাকে। তখন দেখো এখানে ভিতরে চুম্বক পদার্থ থাকে বা চুম্বক থাকে এখানে। যখন এই আকরিকগুলো যখন এদিক দিয়ে আসে,
তখন যেগুলো চুম্বক পদার্থ জাতীয় আকরিক সেগুলো এরকম একটা ডান থাকে, এখানে আরেকটা ডান থাকে। তো যেগুলো চুম্বক কর্তৃক আকৃষ্ট হবে সেগুলো এখানে পড়ে, আর এগুলো একটু দূরে পড়ে। যেমন তোমার আয়রনের একটা আকরিকের নাম হচ্ছে, এটা বলতে বলা হয় ক্রোমাইড আকরিক, FeOCr2O3, এটা হচ্ছে ক্রোমাইড আকরিক। এই ক্রোমাইড আকরিক বা আরেকটা আকরিক আছে রুটাইল, এটা সংকেত হচ্ছে টিটানিয়াম ডাইঅক্সাইড। এটা হচ্ছে রুটাইল আকরিক, টিটানিয়ামের একটি আকরিক, আর এটা আয়রনের একটি আকরিক। এই আকরিকটার নাম হচ্ছে ক্রোমাইড। এই ধরনের আকরিকগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা চুম্বক জাতীয় পদার্থ, অর্থাৎ চুম্বক কর্তৃক আকৃষ্ট হয়। তখন এভাবে দুটি ধাতব চাকা থাকে, এই চাকা তখন এভাবে ঘুরে, তখন এটা উপরে বেল্ট থাকে, বেল্টের মধ্যে তখন এই গুঁড়া আকরিকগুলোকে ঢালা হয়। তখন যেগুলো চুম্বক জাতীয় পদার্থ সেগুলো তো মূলত আকরিক, আর বাকিগুলো তো অপদ্রব্য। তার মানে এগুলো হচ্ছে অপদ্রব্য, তাহলে চুম্বক জাতীয় পদার্থগুলো এই চুম্বক কর্তৃক আকৃষ্ট হওয়ার কারণে এদিকে আকৃষ্ট হয়ে এখানে পড়ে, আর অপদ্রব্যগুলো এখানে পড়ে। ফলে এখানে অনেকটাই বিশোধিত আকরিকগুলো পাওয়া যায়। তারপরে দেখো আরেকটা পদ্ধতি হচ্ছে রাসায়নিক পদ্ধতি। সাধারণত যে সকল আকরিকগুলো কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করলে বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়, আকরিকগুলো পৃথক হয়ে যায়, ফলে অপদ্রব্যগুলোকে সহজে পৃথক করা যায়, সেই পদ্ধতি হচ্ছে রাসায়নিক পদ্ধতি। তাহলে আমরা এখন আলোচনা করব রাসায়নিক পদ্ধতি। এই চারটাই কিন্তু, এই চারটাকে একসাথে বলা হয় আকরিকের ঘনীকরণ। তাহলে আমরা এখন আলোচনা করব রাসায়নিক পদ্ধতি। তাহলে কোন ধরনের, যে সকল ধাতুর আকরিকগুলো সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়া কারোর সাথে যুক্ত হয়ে বা কোনো পদার্থের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া করে, তখন এখান থেকে অপদ্রব্য দূর করা হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি অ্যালুমিনিয়ামের একটা আকরিকের নাম হচ্ছে বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। এখন এই অ্যালুমিনিয়াম অক্সাইড ইনটু 2 ইউনিট পানি, খেয়াল করো। এখন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, এবং এর মধ্যে অনেক অপদ্রব্য আছে, ঠিক আছে? তো এই অপদ্রব্যগুলোকে দূর করার জন্য আমরা কি করব, বিক্রিয়া করব। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করানো হয়, তখন এই শুধুমাত্র অ্যালুমিনিয়ামের আকরিকগুলো এর সাথে বিক্রিয়া করে। ভিতরে যে অপদ্রব্য, এটার সাথে যে মিশ্রিত অপদ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু বিক্রিয়ায় এর সাথে অংশগ্রহণ করে না। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিকগুলো এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2। এটা হচ্ছে সোডিয়াম, আর এটা হচ্ছে অ্যালুমিনেটের সংকেত। AlO2 হচ্ছে অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয়। আর সাথেই দেখো কেমনে মিলাতে, কিভাবে মিলাতে হবে, দেখো এই সোডিয়াম অ্যালুমিনেট, আর থাকে কি, আর থাকে দেখো পানি, তাহলে সাথে উৎপন্ন হবে পানি। এখানে সোডিয়াম, এখানে অ্যামোনিয়াম 2টা, তাহলে এখানে 2 দিয়ে দাও, তাহলে সোডিয়াম এখানে 2 হবে, আর পানি হবে 3। এই তাহলে লক্ষ্য করো, সাধারণত বক্সাইড আকরিকগুলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়ামের আকরিকগুলো সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়। অর্থাৎ দেখো এই অ্যালুমিনিয়াম আকরিকটা কিন্তু বিক্রিয়া করলো, আর এটার ভিতরে যে অপদ্রব্যগুলো থাকে সেই অপদ্রব্যগুলো কিন্তু এর সাথে বিক্রিয়া করে না। তার মানে যখন অপদ্রব্যগুলো বিক্রিয়া করে না, তখন এই যৌগটা যখন আলাদাভাবে পৃথক করে নেওয়া হয়, তখন অপদ্রব্য মুক্ত হয়। অর্থাৎ Na সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2 প্লাস পানি A, তখন এটাকে যখন আলাদা করে পৃথক করে নেওয়া হয়, তখন এর মধ্যে থাকা মানে ওই রাসায়নিক বিক্রিয়াস্থলে থাকা যে অপদ্রব্যগুলো আছে সেগুলো মুক্ত হয়। তারপরও দেখো এখানেও কিন্তু অপদ্রব্য থাকতে পারে, কারণ এর সাথে কিছু বিক্রিয়া এর সাথেও করে ফেলতে পারে। তখন এর সাথে থাকা অপদ্রব্যগুলো কিভাবে দূর করতে হবে, তখন এখানে তাপ দেওয়া হবে, আর তাপ দিলে তখন এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়, এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে উৎপন্ন হয় হাইড্রোজেন হাইড্রোক্সাইড। তখন এটার সাথে এটা যুক্ত হয়ে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর এই সোডিয়ামের সাথে এই দেখো এই দুইটা, এইটাও এটার সাথে বিক্রিয়া করে, এইটাও এটার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই যে হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, এটা থাকে সলিড আর এটা অ্যাকোয়া। তখন দেখা যায় যে এটা যখন নিচে পড়ে যায়, তখন এটাকে আলাদা পৃথক করে নেওয়া হয়। যখন এটাকে আলাদা পৃথক করে নেওয়া হয়, তখন দেখো এটার মধ্যে থাকা অপদ্রব্যগুলো তখন এখানে থেকে যায় মাত্র। আমরা জাস্ট অ্যালুমিনিয়ামের অক্সাইড আর হাইড্রোক্সাইডটাকে আমরা পৃথক করে নিয়ে আসি। ফলে
এখান থেকে অনেকটাই বিশোধিত হয়। এর মধ্যে যদি অপদ্রব্য থাকে তখন এখানে আবার এটাকে কি হয়, তাপ দেওয়া হয়। তাপ দিলে এখানে ভেঙে গিয়ে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম অক্সাইড, আর এখান থেকে পানিটা ভেঙে যায়, পানিটা ভেঙে আলাদা হয়ে যায়। আলাদা হলে তখন এই অনেকটাই তোমার এখানে অ্যালুমিনিয়াম দুইটা, এখানে দুই দিয়ে, তাহলে দেখো তখন এই অ্যালুমিনিয়াম অক্সাইড তখন আমরা আলাদাভাবে পৃথক, বা এটা সলিড আকারে থাকে, পরে এটাকে আমরা আলাদাভাবে পৃথক করলে অনেকটাই অ্যালুমিনিয়ামের অক্সাইড আকারে আমরা বিশোধিত আকরিক হিসাবে আমরা পাই। এভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালুমিনিয়ামের আকরিককে এভাবে পৃথক করি। প্রতি ধাপে ধাপে আকরিকের সাথে থাকা অপদ্রব্যগুলো আস্তে আস্তে কি হতে থাকে, কমতে থাকে বা দূরীভূত হতে থাকে। যত বিক্রিয়া সম্পূর্ণ হবে তত আকরিক থেকে তত অপদ্রব্য দূর হবে। পরবর্তীতে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড আকারে যৌগ আকারে আমরা পৃথক করে পরে এই অক্সাইড থেকে আমরা ধাতুকে নিষ্কাশন করি। এভাবে রাসায়নিক পদ্ধতিতে ধাতব আকরিক থেকে ধাতুকে পৃথক করতে হয়। এবার দেখো গণিতকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। এই গণিতকৃত আকরিককে এই দেখো দুইভাবে আমরা রূপান্তর করে থাকি। গণিতকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করতে হলে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে তাপ জারণ, আর একটা হচ্ছে বশীকরণ। খেয়াল করো, যখন আমরা আকরিককে অক্সাইডে রূপান্তর করব সেক্ষেত্রে যে সকল আকরিকের মধ্যে, খেয়াল করো, যেমন ফেরিক অক্সাইড Fe2O3 ইন্টু 3 অণু পানি, যেমন জিঙ্ক কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। লক্ষ্য করো, এটা হচ্ছে আয়রনের আকরিক, এটা হচ্ছে জিঙ্কের আকরিক, আর এটা হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। এই আকরিকগুলোর মধ্যে খেয়াল করো, এগুলো কিন্তু অক্সাইডে রূপান্তর করতে হলে আমরা এগুলোর মধ্যে তাপ দিতে হবে। তাপ দিলে এটা ভেঙে যায়, ভেঙে উৎপন্ন হয় Fe2O3 প্লাস 3 অণু পানি। আর এটা ভেঙে গিয়ে উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটা ভেঙে গিয়ে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে লক্ষ্য করো, এই ধরনের আকরিকগুলোকে, যে সকল আকরিক সরাসরি অক্সিজেন আছে, দেখো অক্সিজেন আছে কিন্তু অক্সাইড আকারে নেই, এই যে ধাতব অক্সাইড, এটাকে বলা হয় ধাতব অক্সাইড, কিন্তু পানি আছে, পানি দূর করতে হয় তাপ দিয়ে। এটা দেখো ধাতব অক্সাইড, এটা ধাতব কার্বনেট, এখানে অক্সাইডে রূপান্তর করতে হলে তাপ দিয়ে অক্সাইড রূপান্তর করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট, তাপ দিয়ে অক্সাইড রূপান্তর করতে হবে। তাহলে দেখো এই ধরনের যৌগগুলোকে বা আকরিকগুলো থেকে অক্সাইডে রূপান্তর করতে হলে তাপ দিয়ে করতে হয়। এই কারণে এই ধরনের আকরিকগুলোকে বলা হয়, এই পদ্ধতিকে বলা হয় বশীকরণ। অর্থাৎ বশীকরণ মানে তাপ দিয়ে শুধুমাত্র অক্সাইডে রূপান্তর করা। আবার কিছু কিছু আকরিক আছে, যেমন লেডের আকরিক হচ্ছে লেড সালফাইড, তারপরে জিঙ্কের আকরিক হচ্ছে জিঙ্ক সালফাইড। এ ধরনের যৌগের মধ্যে কোনো অক্সিজেন না থাকার কারণে তখন অক্সিজেনের সাথে আমরা বিক্রিয়া করে লেড অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড আমরা বিক্রিয়া করি। এখানেও আমরা অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এই তাহলে দেখো, এখানে যদি আমরা এখানে 2 লিখি তাহলে সালফার এখানে হবে 2, এখানে হবে 2, তাহলে 2 2 4 6, তাহলে এখানে হবে 3। তারপরে এখানে যদি 2 লিখি, এখানে হবে 2, এখানে হবে 2, আর এখানে হবে 3, সমতা মিলে যাচ্ছে। তাহলে লক্ষ্য করো, এই যে সালফাইড আকরিক, এখানেও সালফাইড আকরিক, তাহলে আমরা অক্সাইডে রূপান্তর করতে হলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে হয়, সাথে তাপ দিতে হয়। এই দেখো তাপও দিতে হয়, এই কারণে এটাকে বলা হয় তাপ জারণ পদ্ধতি। তাহলে দেখো, ধাতব অক্সাইডে রূপান্তর করতে হলে, মানে আমরা এই প্রক্রিয়া সম্পন্ন করার পর, এই যে আকরিকের ঘনীকরণ সম্পন্ন করার পর আমরা যখন অক্সাইডে রূপান্তর করব, তখন ওই আকরিক যদি এভাবে কার্বনের আকারে থাকে বা পানি যুক্ত থাকে, তখন আমরা সরাসরি তাপ দিয়ে অক্সাইডে রূপান্তর করব, আর এটাকে বলা হয় বশীকরণ পদ্ধতি। আর দেখো, লেডের আকরিক, জিঙ্কের আকরিক, এই আকরিকগুলোকে অক্সাইডে রূপান্তর করতে হলে, কারণ আমরা যখন অক্সাইডে রূপান্তর করব তখন আমাদের পরবর্তী ধাপ, অর্থাৎ এই অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন সহজ করা হয়। তোমরা সবসময় মাথায় রাখবা, ধাতব আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে হলে শেষ মুহূর্তে যখন আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করব, তার আগ মুহূর্তে ওই ধাতুকে সবসময় অক্সাইডে রূপান্তর করতে হয়। আর যে সকল ধাতুগুলো অক্সাইডের রূপান্তর সরাসরি থাকে তাদের তো আর অক্সাইডে রূপান্তর করার প্রয়োজন হয় না। যেগুলো অক্সাইডে রূপান্তর না, তাদেরকে দুইভাবে অক্সাইডে রূপান্তর করতে হয়, তাপ দিয়ে অথবা তাপ এবং অক্সিজেন বিক্রিয়ার মাধ্যমে। এটাকে বলা হয় বশীকরণ, আর এটাকে বলা হয় তাপ জারণ। এই অক্সাইডে রূপান্তর করার পর তারপরে আমরা ধাতব অক্সাইড থেকে মুক্ত ধাতুতে তারপরে আমরা রূপান্তর করব।
আগামী ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে বিভিন্ন ধাতব আকরিককে অক্সাইডের থেকে আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করব সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আগামী নেক্সট ক্লাসে আমরা ধাতব অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর, পরবর্তীতে মুক্ত ধাতুতে রূপান্তর পর কিভাবে ধাতু বিশোধন করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এগুলো যখন তোমরা পড়বে অবশ্যই বাসায় বিক্রিয়াগুলো প্র্যাকটিস করে নিবে, অবশ্যই লিখে নিবে, অবশ্যই বারবার পড়ার সময় বিক্রিয়াগুলো লিখবে, না হলে মনে থাকবে না। আর প্রত্যেকটা বিক্রিয়ার টেকনিক দেখো, এখানে এটা আলাদা হয়ে গেল, এটা অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এগুলো আসলে সহজে বোঝা যায়। যেমন লেড অক্সাইডের সাথে লেড অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড এভাবে। আর সবসময় চেষ্টা করবে বিক্রিয়াগুলো যখন তোমরা লিখবে সাথে সাথে সমতা করে নিতে, কারণ সমতাকরণ করলে তাহলে বিক্রিয়া পূর্ণ হয় এবং নাম্বারও বেশি পাওয়া যায়। তো এই পর্যন্তই রইল, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ধাতব অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর, ধাতব বিশোধন, এরপরে আরো গুরুত্বপূর্ণ অনেক টপিকস আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।